বাংলা সাহিত্যে মণিমাণিক্যের অভাব নেই, অন্তত এই দিকটায় সে জগৎ চিরদিনই স্বর্ণপ্রসূ। আর সেই মণিমাণিক্য হীরে জহরতের আসরেও স্বমহিমায় ভাস্বর আমাদের ৭ রাজার ধন এক মানিক, বাণুজ্যে মানিক। তাঁর অতি বিখ্যাত উপন্যাসগুলি পুতুল নাচের ইতিকথা অথবা পদ্মা নদীর মাঝি পাঠক মাঝে যতটা চর্চিত, ছোট গল্প ঠিক ততটা নয়। কিন্তু তাঁর ছোট গল্পেও রয়েছে তাঁর নিজস্বতার স্বাক্ষর, নিজস্ব স্টাইল, পরিচিত তীক্ষ্ণতা। গল্পে আড্ডায় রৌহিনের আজকের আসরে আমার প্রিয় শ্রোতা বন্ধুদের যে গল্পটি শোনাতে বসেছি, মানিক বন্দ্যোপাধ্যায়ের টিকটিকি, সেটি প্রকাশিত হয়েছিল পরিচয় পত্রিকায়। এটি একটি মনস্তাত্ত্বিক গল্প হিসেবে সেই সময় অত্যন্ত আলোড়ন সৃষ্টিকারী এবং চর্চিত গল্প। বর্তমানে এটি আমি পড়ছি গাংচিল প্রকাশিত পরিচয় গল্প সংকলন প্রথম ভাগ থেকে। বইটি অনলাইনে কেনার সুলুক সন্ধান অবশ্যই পেয়ে যাবেন এপিসোডের বর্ণনার বাক্সেই। আসুন শুনে নিই মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প টিকটিকি, পাঠে আমি রৌহিন। দোতলা বাড়ি, শহরের যে অঞ্চল বেজায় শহুরে বলে খ্যাত সেইখানে। ৩ দিকে গাদা করা বাড়ির চাপ, একদিকে রাজপথের চটুল ফাজলামি। আবেষ্টনীকে লক্ষ্য করলে সন্দেহ হয় সমস্তটাই বুঝি মাইওপিয়ার লীলা। তাছাড়া এমন চেহারা বাড়িটার যে দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা অসবর্ণ রহস্যের মতো কুৎসিত। সস্তা মেয়ে মানুষ যেন পথিকের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে বিজ্ঞাপন দিচ্ছে, আমি ভীরু সরলা খাঁটি গায়ের মেয়ে, তবে অসতী। বেআব্রু অসমতল পিঠে পুরনো বাদামি রঙের আবরণটা চোখেই পড়তে চায় না। প্রাচীনতার ছাপ এতই বেশি। দোতলা বাড়ি বটে, একতলা দোতলায় কিন্তু সিঁড়ির যোগাযোগ নেই। ৩টি সদর দরজার ডাইনেটটি দিয়ে ঢুকলেই খাঁচাবন্দি দোতলার সিঁড়ি। অকারণ নড়াচড়ার একটু স্থান অবশ্য আছে, কিন্তু সিঁড়ি বেয়ে দোতলায় ওঠা অথবা পথে ফিরে যাওয়া ছাড়া যাওয়ার উপায় নেই কোনো দিকেই। দোতলায় থাকেন ইতিহাসের প্রফেসর, সদর দরজাটির পাশে ছোট্ট পিতলের ফলকে যিনি MA। একতলায় থাকেন জ্যোতিষার্ণব, বাকি দুটি সদর দরজার উপরে কাঠের ফ্রেম লাগানো রঙিন টিনের মস্ত সাইনবোর্ডে যিনি প্রথিতযশা। দুটি দরজাই একটি ঘরের, যার বেশিরভাগ জ্যোতিষার্ণবের গণনালয়, অল্প একটু অন্দরের প্যাসেজ। 3টি সদর দরজার মাঝেরটি দিয়ে ঢুকলেই ডাইনে দোতলার সিঁড়ি আড়াল করা দেয়াল, আর বাঁয়ে দুটি বই ভরা আলমারির বেআব্রু পিঠ। এগিয়ে এগিয়ে যখন অন্দরের দরজা ডিঙিয়ে জ্যোতিষার্ণবের আবছা অন্ধকার স্যাঁতস্যাঁতে অন্দরে পদার্পণ না করে প্রায় আর উপায় থাকে না, তখন দেখা যায় আলমারির দেয়াল একেবারে অন্দরের দিকে দেয়ালে গিয়ে ঠেকেনি, ফাঁক আছে হাতখানি। এই ফাঁকটুকু দিয়েই জ্যোতিষার্ণব নিজে আর তার নিজের লোক অন্দর থেকে গণনালয়ে যাতায়াত করে। বাইরের লোক আসে 3 নম্বর দরজা দিয়ে। এসে ডবল চৌকির ময়লা ফরাসেই হোক আর অয়েল ক্লথ মোড়া টেবিলের সামনে কাঠের চেয়ারেই হোক বসে। বসে চারিদিকে তাকায়, বিশ্বাস অবিশ্বাস, শ্রদ্ধা অশ্রদ্ধা, আশা নিরাশার ভারে বিব্রত চোরের মতো। যা চোখে পড়ে তাই মনকে নাড়া দেয়, দেয়ালের টিকটিকি পর্যন্ত। সস্তা মেয়ে মানুষ যেন সমস্ত পরপুরুষের দৃষ্টি নিয়ে নিজের সমালোচনা করছে, আমার কি উপায় হবে? আসলে এছাড়া প্রশ্নও নেই জগতে। সব কিছুতেই এই সমস্যার ছাপ মারা। ভবিষ্যৎ কি সবকিছুকে গ্রাস করে নেই? জ্যোতিষার্ণবের কপালে চন্দনের ফোঁটা দেবার সময় তার ছেলে মেয়ের মা মাথা কাত করে, চোখ উল্টে দেয়, মোটা আলগা ঠোঁট দুটিকে টান করে হাসে। জ্যোতিষার্ণবের অপরাধ 7 বছর আগে এই ভঙ্গি তাকে ভুলিয়েছিল। তবে কেবল ভঙ্গি নয়, সেই সঙ্গে জিজ্ঞাসাও করে, আমি মরলে তোমার কি উপায় হবে? জিজ্ঞাসা করে সকালবেলা, আর মরে যায় সেই সন্ধ্যার কাছাকাছি সময়। তবু মনে হলো প্রশ্নটা জিজ্ঞাসা করেই যেন সে মরে গেল। অতীত, বর্তমান, ভবিষ্যৎ যার নখদর্পণে, সেও বুঝতে পারে না ব্যাপারখানা কি। তার ছেলে মেয়ের মা মরণের কথা বলবে মনে করার আগেই মাথার উপর কড়িকাঠে যে টিকটিকিটার ল্যাজ নড়তে আরম্ভ করেছিল, তার ছেলে মেয়ের মা মরণের কথা বলার পরে সেই টিকটিকিটাই যে আরেকটা টিকটিকিকে তার ছেলে মেয়ের মা হতে ডেকেছে, এইটুকু কেবল জ্যোতিষার্ণব জানে না। কিন্তু তাতে কি এসে যায়? আর সবই তো তার জানা আছে, যা কিছু মানুষের জানা দরকার। ওই জ্ঞানটুকু লাভ করলেই কি তার মনের ধাঁধা মিটে যেত যে
তার ছেলেমেয়ের মা মরবে বলে টিকটিকিটা ডেকেছিল, না টিকটিকিটা ডেকেছিল বলেই তার ছেলেমেয়ের মা মরে গেছে? ছেলেমেয়েরা ছোট, বড় ছেলেটি প্রথম ভাগের বানান শেখে, ছোট ছেলেটি শেখে কথা বলতে। এদের মাঝখানেরটি মেয়ে, বোবা বলে সে কথা বলতে শেখেনি। মার সম্বন্ধে তাই প্রশ্ন করে শুধু বড় ছেলেটি। মা কোথায় গেছে বাবা? স্বর্গে বলে প্রমাণের জন্য জ্যোতিষার্ণব কান পেতে থাকে। টিকটিকি বাড়িতে ৮-১০টার কম নয়, কিন্তু একটাও জ্যোতিষার্ণবের কথায় সাড়া দেয় না। নিজের ভুল বুঝতে পেরে নিজেকে বোকা মনে করার লজ্জায় করুণভাবে একটু হেসে জ্যোতিষার্ণব নিজেই কয়েকবার মাথা নাড়ে। স্বর্গে যদি গিয়েও থাকে তার ছেলে মেয়ের মা, এতদিনে সেখানে পৌঁছে গেছে। অতীত ঘটনার সঙ্গে কি সম্পর্ক টিকটিকির যে তার ছেলে মেয়ের মা স্বর্গে গেছে সে কথা বললে সঙ্গে সঙ্গে সায় না দিয়ে থাকতে পারবে না? তাছাড়া স্বর্গে যাওয়া না যাওয়া তো জীবনের ঘটনা নয় মানুষের। মরে মানুষ যে স্বর্গে যায়, ইহলোক কি সে স্বর্গ আছে? স্বর্গই নেই ইহলোকে। মনে মনে এত গভীর ও জটিল যুক্তিতর্ক নাড়াচাড়া করেও কিন্তু সন্দেহ যায় না। তার ছেলে মেয়ের মা স্বর্গে যায়নি বলেও তো চুপ করে থাকতে পারে ত্রিকালদর্শী টিকটিকিগুলি। স্বর্গে গিয়ে থাকলে অন্যগুলি না হোক, যে টিকটিকিটা তার ছেলে মেয়ের মার মৃত্যুর কথা ঘোষণা করেছিল সেটা অন্তত একবার ডেকে উঠত। হোক না অতটুকু জীব, একবার যে অতখানি জ্ঞানের পরিচয় দিয়েছে তার কি এতটুকু কাণ্ডজ্ঞান নেই? জ্যোতিষার্ণবের বিপদ এই, সে জানে তার ছেলে মেয়ের মার স্বর্গে যাওয়া নিষেধ। অবিবাহিতা বউদের জন্য স্বর্গ নয়, কিন্তু কুমারী জীবন থেকে একজন পুরুষের সঙ্গেই সারা জীবন কাটিয়ে দেয় তাদের জন্য কি স্বর্গে যাবার কথা ব্যবস্থা একটু শিথিল হয় না? তার ছেলে মেয়ের মার পারলৌকিক জীবন সম্বন্ধে এইটুকুই আশা ভরসা জ্যোতিষার্ণবের। মার জন্য ছোট ছেলেটা কঁকায়, মেয়েটা বোবা কান্না কাঁদে। বড় ছেলেটা কাঁদে আর জিজ্ঞাসা করে, মা কোথায় গেছে বাবা? জিজ্ঞাসা করে গণনালয়ে ৩ জন ক্লায়েন্টের সামনে। জ্যোতিষার্ণব দেওয়ালে টাঙানো যোগিনী চক্রের পাশে নিষ্পন্দ টিকটিকিটার দিকে একবার তাকিয়েই উঠে দাঁড়ায়। ক্লায়েন্টদের সবিনয় বলে, একটু বসুন, আসছি বলে ছেলেকে নিয়ে অন্দরের শোবার ঘরে ঢুকে দেয়ালে আর সিলিংয়ে ব্যাকুল দৃষ্টিতে খুঁজে বেড়ায় তার টিকটিকিকে। সেদিন ঘরে যা কিছু ছিল আজও তার সবই আছে, কেবল নেই শৃঙ্খলা আর সেই টিকটিকিটা। শৃঙ্খলা সত্যিই নেই, শৃঙ্খলা লুকিয়ে থাকে না, কিন্তু টিকটিকি তো ফাঁকে ফোঁকরে জিনিসপত্রের আড়ালে অনায়াসে লুকিয়ে থাকতে পারে। এতটুকু জীব টিকটিকি। একটু আশ্বস্ত হয় জ্যোতিষার্ণব, ছেলেকে বলে, কি বলেছিলি তুই খোকা? বাপের কোলে উঠে ছেলের মন এতক্ষণে শান্ত হয়েছে। কখন বাবা? এই অফিসে ঢুকে কি বললি না আমাকে? কিছু বলিনি তো। ছোট বোন আর ভাইটি বাপের যে লোমশ বুকখানায় আজকাল রাজত্ব করে সেখানে উঠে স্মৃতিভংশ হবার বয়স খোকার পার হয়ে যায়নি, তবে বয়সের তুলনায় ওজনটা তার হয়েছে অস্বাভাবিক। ছেলেকে জ্যোতিষার্ণব মেঝেতে নামিয়ে দেয়, মৃদু স্বরে সন্তর্পণে বলে, তোর মার কথা কি জিজ্ঞেস করলি না? মা কোথায় গেছে বাবা? বোমা নিয়ে খেলা করবার মতো অসহায় সাহসের সঙ্গে জ্যোতিষার্ণব বলে, নরকে বলে কান পেতে থাকে। কানে আসে ছোট ছেলেটার কান্না, দোতলায় ইতিহাসের প্রফেসরের স্ত্রীর হঠাৎ গাওয়া ২ লাইন গান, রাজপথের চটুল ফাজলামি। বড় ছেলেটা বাপের মুখ দেখেই বোধহয় কেঁদে উঠবার উপক্রম করেছিল। জ্যোতিষার্ণব চোখ রাঙিয়ে বলে, কাঁদিস না। খোকা কাঁদে না। শোন, আমি ভুল বলেছি, তোর মা এখনো নরকে যায়নি, যাবে, বুঝলি? যাবে, ভবিষ্যতে যাবে। আবার জ্যোতিষার্ণব কান পেতে থাকে। বড় ছেলেটা কেঁদে ওঠা মাত্র হাত চাপা দেয় তার মুখে। কানে আসে ছোট ছেলেটার থেমে আসা ছাড়া ছাড়া কান্না, দোতলায় ইতিহাসের প্রফেসরের স্ত্রীর থেমে আসা ২ লাইন দুর্বোধ্য গুনগুনানো সুর, রাজপথের চটুল ফাজলামি আর টিকটিকির ডাক। সেই টিকটিকিটার নয়, সে যাকে সেদিন তার ছেলে মেয়ের মা হতে ডেকেছিল সেইটার। দুটি টিকটিকির আকারে, চামড়ার রঙে, চালচলনে পার্থক্য অবশ্য আছে অনেক, কিন্তু সব টিকটিকিরই একরা। মনে যার ব্যথা থাকে তার শখ চাপে মনের কথা বলবার। মনের ব্যথা যে মনকে কামড়ায় এটা তার একটা লক্ষণ। ছেলে মেয়ের মা যার নরকে যাবে, মনে তার ব্যথা থাকা স্বাভাবিক।
জ্যোতিষার্ণব তাই হাত দেখাতে, কুষ্টি মেলাতে, ভাগ্য গণাতে, মাদুলি, কবচ, বিধান ব্যবস্থা নিতে, পূজা পার্বণ, শান্তি সংস্থায়ন নির্বাহের আহ্বান জানাতে যারা আসে তাদেরও যেমন মনের কথা বলে, শুধু দেখা করতে যে বন্ধুরা আসে তাদেরকেও তেমনই মনের কথা বলে। জ্যোতিষ বচনের মতো মনের কথা বলার কথাগুলি তার প্রায় মুখস্থ হয়ে গেছে। এই যুগের মানুষের অবিশ্বাস প্রবণতা দিয়ে আরম্ভ করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও যে কেউ কিছু বিশ্বাস করতে চায় না, এ পর্যন্ত আস্তে আস্তে জ্যোতিষার্ণবের মুখ বড় বিমর্ষ হয়ে যায়। গভীর আর্ত বিষাদের ছাপ, তাছাড়া গলাও কাঁপে। ফরাসে বা চেয়ারে যেখানেই তার শ্রোতা বসে থাক, কথার চেয়ে কথার সুর আর জ্যোতিষার্ণবের চেয়ে তার মুখের ভাব শ্রোতাকে বিচলিত করে বেশি। জ্যোতিষার্ণবের ভণ্ডামিতে আর যেন বিশ্বাস থাকে না, অন্তত তখনকার মতো। প্রমাণ? বিশ্বাসের জন্য প্রমাণ চাই? আমার নিজের জীবনেই কত বড় বড় প্রমাণ ঘটেছে। এই তো সেদিন আমার স্ত্রী মারা গেলেন, আমি কি জানতাম না তিনি ওই দিন ওই সময় মারা যাবেন? জানতেন। গণনালয়ের টিকটিকিটা সবসময় নিজেকে প্রকাশ করে রাখে। হস্তরেখার প্রকাণ্ড ম্যাপ, রাশিচক্র, বর্ষচক্র, পতাকি চক্র, যোগিনী চক্রের ছবি, সুকেশিনীর ছবিযুক্ত কেশ তৈলের দেয়ালপঞ্জি বিজ্ঞাপন, দেয়ালে বসানো তাক, জানলার চতুষ্কোণ গহ্বর, ফাঁকা দেওয়াল, ছাদ, কড়িবর্গার আড়াল, সমস্ত জায়গা পাঁতি পাঁতি করে খুঁজে তাকে আবিষ্কার করতে হয় না, এদিক ওদিক একটু তাকালেই নজরে পড়ে। জ্যোতিষার্ণব খানিকক্ষণ আনমনে তাকিয়ে থাকে টিকটিকিটার দিকে, তারপর মাথা হেলিয়ে বলে, জানতাম, তবে আগে জানতাম না। নিজের লোকের মৃত্যুর দিন গণনা করতে নেই। মানুষের মন তো, মন বিচলিত হয়ে পড়ে। সেদিন সকালবেলা হলো কি, তামাশা করে আমায় বললেন, আমি মরে গেলে তোমার কি উপায় হবে? মানে সংসার তো একরকম চালাতেন তিনি, তাই হঠাৎ পরিহাস করে বললেন আর কি, যে তিনি যদি মরে যান এসব কাজকর্মই বা কে করবে, ছেলে মেয়ে মানুষই বা কে করবে। যেই বললেন কথাটা, সঙ্গে সঙ্গেই একটা টিকটিকি ডেকে উঠল। টিকটিকি? হ্যাঁ, টিকটিকি। মনে কেমন খটকা বাঁধল। হস্তরেখা বিচার করে ওর বয়স জিজ্ঞেস করলাম। বয়স অবশ্য আমি জানতাম, বিয়ের সময় থেকেই জানতাম, তবু জিজ্ঞেস করলাম। তারপর বললাম, তোমার কুর্সিটা বার করো তো, কালো তোরঙ্গের তলায় আছে। উনি হাসতে হাসতে কুষ্টি বার করে দিলেন। তখনও আমার মন বলছে, থাকবে কাজ নেই, মরণ যদি ওর ঘনিয়ে এসে থাকে কি হবে আগে থেকে জেনে? লাভ তো কিছুই হবে না, মাঝখান থেকে কিছুদিন অতিরিক্ত মনঃকষ্ট ভোগ করব। কিন্তু শেষ পর্যন্ত গণনা না করে পারলাম না। গণনার ফল দেখে মাথা ঘুরে গেল। সেই দিন গধূলি বেলা পর্যন্ত ওর আয়ু। ওর দিকে তাকিয়ে মনে হলো যেন একটা শবের দিকে তাকিয়ে আছি। ঠিক পিছনে আবছা মতন শ্রোতা স্তব্ধ, গলা শুকিয়ে গেছে। ভয় নয়, প্রকৃত তৃষ্ণায়, কিন্তু এখন জল চাওয়া যায় না। জানতাম কোনো লাভ নেই। ওর বাবা ছিলেন পরম নিষ্ঠাবান সত্যবাদী পণ্ডিত। তবু একবার জিজ্ঞাসা করলাম, বিয়ের সময় তোমার বয়স তো 2-1 বছর কম করে বলা হয়নি? কুষ্টি ঠিক আছে তো? বিয়ের সময় যদি, থাকবে ওসব কথা। আপনাকে যা বলছিলাম, পার্শ্বমুখ নক্ষত্র, 9টি পার্শ্বমুখ নক্ষত্রের একটির নাম রেবতী। 6 মাস পরে জ্যোতিষার্ণব ছেলে মেয়েদের মানুষ করার জন্য রেবতীকে বিয়ে করে আনে। মরে গেলে স্বর্গে যাবার অধিকার নিয়েই রেবতী এ বাড়িতে আসে বটে, বাড়িতে কিন্তু একটিও টিকটিকির দেখা সে পায় না। তবু সাবধানের মার নেই ভেবে জ্যোতিষার্ণব বউকে সতর্ক করে দেয়, দেখো কোনোদিন মরার কথা মুখে এনো না। রেবতী তখনও পার্শ্বমুখী, সোজা জ্যোতিষার্ণবের মুখের দিকে তাকাতে পারে না। জ্যোতিষার্ণব হরদম তাকায়। নিজে জোটক বিচার করে সে রেবতীকে বিয়ে করেছে। বিপদ দুজনের নক্ষত্র নিয়ে। তার নিজের শতভিসা নক্ষত্র আর রেবতীর উত্তর ভাদ্রপদ নক্ষত্র তাদের মিলনকে করেছে রাক্ষস ও নরের মিলনের মতো। এখন এই যে জ্যোতিষার্ণব, আমি এর জীবনে উদিত হয়েছিলাম কি এই আমার জীবনে উদিত হয়েছিল, আজও আমি এই সমস্যার মীমাংসা করতে পারিনি। কত আর বয়স তখন আমার হবে? রেবতীর চেয়ে অনেক ছোট। কিছুদিনের জন্য থাকতে গিয়েছি ইতিহাসের প্রফেসরের বাড়ি। কি ভীষণ ভাবটাই যে হয়ে গেল রেবতীর সঙ্গে। বয়সের তুলনায় কি প্রকাণ্ড তখন আমার দেহ, কত পরিণত মন। কারো স্ত্রীর সঙ্গে ভাব হওয়াটাই তখন আমার পক্ষে পরম আশ্চর্য।
অথচ রেবতীর সঙ্গে সারাদিন এত বেশি কড়ি আর তাস খেলতাম যে ইতিহাসের প্রফেসরের স্ত্রী অভিমানে আমার সঙ্গে ভালো করে কথাই বলতো না। তাতে আমার সুবিধাই ছিল, আমায় যে ভালোবাসে তার সঙ্গে কথা বলতে আমার বড় কষ্ট হয়, মনে হয় শব্দ দিয়ে অনেক দামি কি যেন আদায় করে নিচ্ছি। আমি রেবতীর সঙ্গে কড়ি খেলি, জ্যোতিষার্ণব দুবার ঘুরে গিয়ে তৃতীয়বার কাছে এসে উবু হয়ে বসে। দেখিয়ে ছোকরা তোমার হাতটা। আরে বাস রে, এ কি হাত, এত হিজিবিজি রেখা পেলে কোথায়? ভালো করে দেখতে হবে তো হাতটা তোমার, বাঁচবে অনেক দিন। তবে রেবতী আমার হাত কেড়ে নেয়। খুব হয়েছে, ছেলে মানুষকে আর ভয় না দেখালেও চলবে। অন্দর থেকে বেরিয়ে যাবার সময় গণনালয়ে জ্যোতিষার্ণব আমায় পাকড়াও করে, শোনায় ভূতের গল্প, প্রথমে কান দিয়ে আরম্ভ করে শেষে লোমকূপগুলিকেও শোনার কাজে লাগিয়ে দিই। ক্ষুধা তৃষ্ণার তাগিদটা চাপা পড়ে যায়, তাকিয়ে দেখি রেবতী এসে আলমারির পাশের ফাঁকটাতে দাঁড়িয়ে আছে। জ্যোতিষার্ণবের গল্প শেষ হতে বলি, আরেকটা। রেবতী ম্লান মুখে চুপ করে থাকে। জ্যোতিষার্ণব হাসির ভান করে বলে, এবারই টিকটিকিগুলি যদি মেরে ফেলো তাহলে বলবো। একটা টিকটিকির জন্য একটা গল্প, এ ঘরেই তো 3টে আছে, লাঠি দিয়ে মারো না একটা। আমি বলি, লাঠি দিয়ে বুঝি টিকটিকি মারে? দাঁড়ান, আমার তীর ধনুক নিয়ে আসি। রেবতী বলে, মানিক মেরো না, টিকটিকি মারতে নেই। আমি একটু দাঁড়াই, হিসেব করে দেখি যে রেবতীর মতন মেয়ে যখন একবার আমাকে ভালোবেসেছে, কথা না শুনলেও ভালো না বেসে সে পারবে না। আমার সঙ্গে কড়ি আর পাতাবিনতি খেলার জন্য ও যেরকম পাগল হয়ে উঠেছে, সে পাগলামি যাবার নয়। গল্প না বলে আমায় কষ্ট দেবার সুযোগ পেলে জ্যোতিষার্ণব কিন্তু কিছুতেই সে সুযোগ ছাড়বে না। সোজা দোতলায় গিয়ে আমার বাঁশের ধনুক আর স্বরের তীর নিয়ে আসি। তীর আমার সাংঘাতিক মারণাস্ত্র, ডগায় 2টি আলপিন বসানো আছে। এক কোণে একটা টিকটিকি ছিল, ফরাসে উঠে দাঁড়ালে আমার তীরের আয়ত্তে আসে এইরকম একটা স্থানে। নিষ্পন্দ শরীর, নিষ্পলক চোখ, ধূসর জীবটিকে দেখলেই মায়া হয়। রেবতী আবার বলে, মানিক মেরো না ভাই, মারতে নেই। রেবতীকে আমি ত্যাগ করিনি, কিন্তু তার কথার কোনো দাম আমার কাছে নেই। আকর্ণ সন্ধান করে 4 ইঞ্চি তফাৎ থেকে বাণ নিক্ষেপ করি। এমন আশ্চর্য জীব টিকটিকি যে শিকারীকে গায়ের উপর হুমড়ি খেয়ে পড়তে দেখলেও নড়ে না। বাণবিদ্ধ টিকটিকি নিচে পড়ে যায়। বাণটি টেনে খুলে নিয়ে দেখি 2টি আলপিন বিধে টিকটিকিটার চোখের পাশে 2টি রক্তের ফোঁটা জমেছে, যেন নতুন 2টি চোখ। মানুষের রক্তের মতো লাল রক্ত টিকটিকির নয়। জ্যোতিষার্ণব হাসি চেপে হাসতে আরম্ভ করে। 4 চোখো করে দিলে, টিকটিকিটাকে 4 চোখো করে দিলে, তোমাকেও 4 চোখো হতে হবে মানিক। সঙ্গে সঙ্গে দেয়ালে কোথায় যেন একটা টিকটিকি ডেকে ওঠে। কে জানে বাণবিদ্ধ টিকটিকিটার সঙ্গে তার কি সম্পর্ক। রেবতী নক্ষত্রের মতো জলজলে চোখে তাকিয়ে দেখে বলে, ফের ফের ছেলে মানুষকে ভয় দেখাচ্ছ বলে জ্যোতিষার্ণবের গম্ভীর মুখের দিকে চেয়ে নিজেই ভয়ে মুষড়ে যায়। স্কুলে বোর্ডের লেখা দেখতে না পাওয়ায় 1 মাসের মধ্যে আমাকে চশমা নিতে হয়। চশমা চোখ নয়, কিন্তু বন্ধুরা আমায় 4 চোখো বলে কত যে তামাশা করে তার ঠিক নেই। তারপর ইতিহাসের প্রফেসরের বাড়িতে আমি আর কোনোদিনও যাইনি। 4 চোখে রেবতীকে একবার চোখেও দেখিনি। রেবতীর কথা মনে হলেই সেই বাণবিদ্ধ টিকটিকিটার 2টি ধূসর চোখ, তার চোখ দুটির পাশে 2টি ফ্যাকাশে রক্তবিন্দুর ছবি মনে ভেসে আসে। দারুণ বিতৃষ্ণায় আমার মন ভরে যায়। রেবতীর প্রতি বিতৃষ্ণা, রেবতীর কোনো দোষ ছিল না, তবু হয়তো রেবতী জ্যোতিষার্ণবের ছেলে মেয়ের মা হয়েছে, হয়তো টিকটিকির জন্য জ্যোতিষার্ণবের প্রথম ছেলে মেয়ের মা স্বর্গে যেতে না পারলেও টিকটিকির জন্যই রেবতীর স্বর্গে যাবার পথ বন্ধ হবার বিপদ কেটে গিয়েছে এবং স্বর্গে যাবার প্রতীক্ষায় সে পৃথিবীতেই স্বর্গসুখ ভোগ করছে। এদিকে আমার বেড়েছে চশমার পাওয়ার। কখনো দেওয়ালের টিকটিকি না দেখবার ইচ্ছা হলে আমায় চোখ বুঝতে হয় না, চশমাটা খুলে ফেললেই চলে। এতক্ষণ মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প টিকটিকি শুনছিলেন আমার কণ্ঠে। গল্পে আড্ডায় রৌহিনের গল্পের আসরের পাশাপাশি এখন খুলে গেছে উপন্যাসের ঝুলিও। কবে কোথায় কি চলছে জানতে হলে একটু সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর গল্প শুনতে কেমন লাগছে জানানোর জন্য
সবসময় খোলা আছে আমাদের মন্তব্যের বাক্স। ভালো লাগলে অনুরোধ থাকবে একটু লাইক আর শেয়ার করে দেবার জন্য। ভালো থাকুন সবাই, ভাবনায়, চেতনায়, গল্পে, আড্ডায়, পড়ায়, শোনায় থাকুন। আজ তাহলে আসি।